গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ূন আহমেদের একটি উপন্যাস মৃন্ময়ীর মন ভালো নেই, দ্বিতীয় পর্ব। জহির ঘরে ফিরল বিকাল 4টায়। বেল দিতেই মিনা দরজা খুলল। গম্ভীর গলায় বলল, ভাইয়া, ব্যাপারটা কি বলো তো? তোমার কাছে বেড়াতে এসে আমরা কি কোনো পাপ করেছি? পাপ কেন করবি? কোনো খাবারের ব্যবস্থা নাই, কিছু নাই। দুপুরে খাসনি? কি খাবো বলো? টিয়া আবার খিদা সহ্য করতে পারে না। সে 2টা বার্গার কিনে এনেছে, দুজনে 2টা বার্গার খেলাম। টিয়া দুপুরে ভাত ছাড়া কিছু খায় না, ভাতের সঙ্গে 3-4 পদ তরকারি লাগে। সরি, বিরাট একটা ঝামেলা আটকা পড়েছিলাম। এক কাজ করি, তেহারি নিয়ে আসি। তেহারি খাবি? কিছু একটা আনো। আমার মেয়ের জিনিস আনা হয়েছে? শুধু দুধ এনেছি আর কালোজাম এনেছি। বাকিগুলো আনো নাই? নিয়ে আসবো, নো প্রবলেম। এক গাদা রং কিনেছি, রাতে তোর মেয়ের ছবি এঁকে দেব। মিনা বলল, শুধু ছবি দিয়ে পার পাবার চেষ্টা করবে না ভাইয়া, সোনার কিছু দিতে হবে, না হলে শ্বশুরবাড়িতে আমার মুখ থাকবে না। সবাই জিজ্ঞেস করবে মেয়ের একটা মাত্র মামা, সে মামা কি দিল? জহির বলল, ঠিক আছে ঠিক আছে। মিনা বলল, তুমি টিয়ার হাতে কিছু টাকা দিয়ে রেখো। তোমার বাসায় বেড়াতে এসে সে নিজের টাকা খরচ করবে কেন? তুমি সম্বন্ধী না? ও নিজের টাকা কখন খরচ করলো? বার্গার কিনে আনলো না? টুনটুনিকে রোজ 2টা করে ডিমের কুসুম খাওয়াই, তাকে দিয়ে ডিম কেনালাম। তোমার ঘরে তো ডিমও নেই। ঠিক আছে, কিছু টাকা ধরিয়ে দেব। তোমার মুখ দেখে খুব শুকিয়ে গেল। তুমি এত কৃপণ কবে হয়ে গেলে? শুধু তেহারি আনবে না ভাইয়া, তেহারির সঙ্গে আলাদা মাংস আনবে। যদি পাই আনবো। টিয়াবাবু কোথায়? ঘুমাচ্ছে। ভাইয়া শোনো, তুমি টিয়াবাবু ডাকছো কেন? টিয়া আমার দেয়া নাম, একটা পার্সোনাল ব্যাপার। তুমি তাকে তার নামে ডাকবে, আর কখনো টিয়াবাবু বলবে না। যা, আর ডাকবো না। টুনটুনিকে সঙ্গে করে নিয়ে যাও, কোলে নিলে সে শান্ত হয়ে থাকবে। মামার সঙ্গে পরিচয় হোক। মেয়ে কোলে নিয়ে ঘুরতে পারবো না। কেন পারবে না? মামা ভাগ্নিকে কোলে নেবে না? কোলে নেবে, কিন্তু কোলে নিয়ে সারা ঢাকা শহর ঘুরবে না। ভাইয়া, তুমি বদলে গেছো, এটা জানো? তোমার মুখ দেখে পরিষ্কার বোঝা যায় তুমি আমাদের উপর খুবই বিরক্ত। আমরা কি হঠাৎ বেড়াতে এসে তোমার কোনো প্রবলেম করেছি? তুই কথা বেশি বলিস, এটাই প্রবলেম, এছাড়া কোনো প্রবলেম নেই। জহির তেহারির সন্ধানে বের হলো। টিয়াবাবুর আসল নাম এখনো মনে আসছে না। সালাম? না, সালাম না। সালাহউদ্দিন? না, সালাহউদ্দিন না। সাগর? সাগরও না। দন্তস্ব দিয়ে আর কি নাম আছে কে জানে। নিউ মার্কেট থেকে নবজাতকের নতুন এক নাম জাতীয় কোনো বই কিনে আনলে কেমন হয়? নিউ মার্কেটের কথায় মনে পড়ল ফজলুকে টাকা দিতে হবে। নিউ মার্কেটে কাঁচা বাজারে একটা ঘর নিয়ে ফজলু থাকে। তার হাত একেবারেই খালি। এর মধ্যে ধরেছে ইনফ্লুয়েঞ্জা। ডাক্তার দেখিয়েছে কিনা কে জানে। তার যে স্বভাব, নিশ্চয়ই না খেয়ে বিছানায় পড়ে আছে। তেহারি কিনতে সামান্য দেরি হলে ময়না এবং টিয়া মারা যাবে না। দুজনে পেটেই বার্গার আছে। বার্গার ভাতের মতো চট করে হজম হয়ে যায় না, অনেকক্ষণ পেটে থাকে। ফজলুকে তার ঘরে পাওয়া গেল না। পাশের ঘরের এক ছেলে বলল উনি হাসপাতালে ভর্তি হয়েছেন। জহির বলল, কোন হাসপাতালে, কত নম্বর বেড? কত নম্বর বেড জানি না, ঢাকা মেডিকেল। অবস্থা খারাপ নাকি? জি, খারাপ। জহির রিক্সা নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা হলো। ফজলুকে সহজেই খুঁজে বের করা গেল। হাসপাতালে তার সিট এখনো হয়নি। বারান্দায় আপাতত শুয়ে রাখা হয়েছে। পাশে স্ট্যান্ডে স্যালাইনের ব্যাগ ঝুলছে। স্যালাইন দেওয়া হচ্ছে। চেহারা হয়েছে কাকলাসের মতো। চোখ ঢুকে গেছে, মুখ ভর্তি কালো কালো ছোপ। জহির বলল, অবস্থা কি? ফজলু বলল, এখন একটু ভালো। কাল তো মনে হচ্ছিল এই বুঝি গেলাম। আজরাইল হাত ধরে টানাটানিও করেছে। তোর টাকা নিয়ে এসেছি। কত এনেছিস? যা নিয়েছিলাম সবটাই এনেছি, দরকার লাগলে আরও দেবো, টাকা সঙ্গে আছে। তোর কাছে রেখে দে, এখানে টাকা রাখবো না, চুরি হয়ে যায়।
আব্দুল কাদের বলে এখানে একজন আছে, খুঁজে বের কর, তাকে 500 টাকা ঘুষ দে, ঘুষ দিলে সিটের ব্যবস্থা করবে। আব্দুল কাদেরটাকে খুঁজে বের কর কে, ক্লিনিক সেকশনে, সবাই চেনে, এত কথা বলতে পারবো না। খাওয়া দাওয়া কি করেছিস? খাওয়া দাওয়া কিছুই করছি না, স্যালাইন দেওয়া হয়েছে, বর্তমানে স্যালাইনটাই আমার পোলাও কোরমা। তোর কাছে কাগজ কলম আছে? কাগজ কলম দিয়ে কী হবে? মার ঠিকানা লিখে দেবো, মাকে 2000 টাকা পাঠিয়ে দিবি, আমার খবর কিছুই জানাবি না। আব্দুল কাদেরকে খুঁজে বের করতে অনেক সময় লাগলো। 500 টাকার বদলে তাকে দিতে হলো 1500 টাকা। সে অন্য এক রোগীকে সিট থেকে নামিয়ে ফজলুকে সিটে তুলে দিল। গম্ভীর গলায় বলল, টাইট হইয়া শুয়ে থাকেন, কেউ কিছু বললে আমার নাম বলবেন, ক্লিয়ার? সব ঝামেলা মিটিয়ে জহির বাসার দিকে রওনা হলো রাত 11টায়। তার হাতে 2 প্যাকেট কাচ্চি বিরিয়ানি। সে নিজে কিছু খাবে না, তার শরীর গোলাচ্ছে, মনে হচ্ছে জ্বর আসবে। হাসপাতালে গেলেই তার এই সমস্যা হয়। মৃন্ময়ের দাদা আলিমুর রহমান সাদা হাফ প্যান্ট পরে খালি গায়ে নিম গাছের নিচে উবু হয়ে বসে আছেন। গায়ে নিমের বাতাস লাগানোর ব্যবস্থা। কবিরাজ এই বিধান দিয়েছে। কবিরাজের নাম বিজয়কালী ঠাকুর বেদান্ত শাস্ত্রী। আলিমুর রহমানের হজমের সমস্যা, কিছুই খেতে পারেন না। সকালে 1 ঘন্টা নিমের বাতাস, দুপুরে চায়ের চামচে 1 চা চামচ নিম পাতা পিষা রস, রাতে ঘুমোতে যাবার আগে নিম গাছের ছাল ভেজানো পানি। এই চিকিৎসার নাম মহানিম চিকিৎসা। চিকিৎসা 7 দিন চলবে, 7 দিন পর অন্য বিধান। আর চিকিৎসার 4র্থ দিন। আলিমুর রহমান দূর থেকে মৃন্ময়ীকে দেখলেন। তার মেজাজ ভয়ঙ্কর খারাপ ছিল। মেজাজ ঠিক হতে শুরু করলো। তিনি আশেপাশে তাকালেন, কাউকে দেখা যাচ্ছে না। মেয়েটা এসে বসবে কোথায়? মাটিতে নিশ্চয়ই বসবে না। তার মেজাজ আরও খানিকটা খারাপ হলো। সাভারে তার এই খামার বাড়িতে খুব কম করে হলেও 15 জন লোক। আশেপাশে কেউ নাই, এটা কেমন কথা? ম্যানেজারকে এখন অবশ্য দেখা যাচ্ছে, শীতল পাতি হাতে দৌড়ে আসছে। আলিমুর রহমানের মেজাজ ঠিক হলো, পুরোপুরি না, তবে কাজ চালাবার মতো। মৃন্ময়ী বলল, দাদাজান, দূর থেকে তোমাকে দেখে মনে হচ্ছিল ধবধবে সাদা একটা ব্যাঙ লাফ দেওয়ার জন্য বসে আছে। ব্যাঙটার সামনে পুকুর, সে লাফ দিয়ে পুকুরে পড়বে। আলিমুর রহমান বললেন, পরীক্ষা শেষ হয়েছে? ফার্স্ট পেপার শেষ, 3 দিনের গ্যাপ আছে, তোমাকে দেখতে এসেছি। দাদাজান, আমি রাতে কিন্তু থাকবো। থাকতে চাইলে থাকবি, এত বলাবলির কি আছে? ঢাকায় লোক পাঠিয়ে আমার বই খাতা আনিয়ে দাও, বই ছাড়া চলে এসেছি, রাতে থাকবো এরকম চিন্তা তো করে আসিনি। হঠাৎ চিন্তাটা করলি কেন? তোমাকে একা একা বসে থাকতে দেখে মায়া লাগলো, তখনই ঠিক করলাম রাতে থাকবো, তোমার সঙ্গে গল্প করব। গল্প করলে পড়বি কখন? এক রাতে না পড়লেও হবে। বই খাতা আনতে লোক পাঠাতে হবে না? না। মৃন্ময়ী পাটিতে বসেছে। সে দাদাজানের দিকে তাকিয়ে বলল, পাটিতে এসে বসো, আমি তোমার পিঠ ডলে দেব। আলিমুর রহমান পাটিতে উঠে এলেন। এখন তার মেজাজ সর্বোচ্চ ভালো স্তরে। নিম চিকিৎসা চলছে দাদাজান? আজকে 4th ডে না? হ্যাঁ। আলিমুর রহমান খুবই অবাক হলেন মেয়েটার কথা মনে করে। মেয়েটা মনে রেখেছে। আজকালকার ছেলেমেয়েরা তো কোনো কিছুই মনে রাখে না। তিনি মৃন্ময়ীকে একবার শুধু টেলিফোনে বলেছিলেন শুক্রবার থেকে নিম চিকিৎসা। আলিমুর রহমান বললেন, গাধাটা আছে কেমন? বাবার কথা বলছো? গাধা তো ওই একটাই। বাবা ভালো আছে। গাধার স্ত্রী আছে কেমন? মাও ভালো। এখনও ঘর অন্ধকার করে বসে থাকে? দাদাজান, তোমার ম্যানেজারকে তেল আনতে বলো, তোমার পিঠে তেল দিয়ে দেবো। বাদ দে। বাদ দেবো কেন? ম্যানেজারকে ডাকো। আমি কফি খাবো। কফির নতুন কৌটা কিনেছো নাকি ছাতা পড়া ওইটাই আছে? আলিমুর রহমান তৃপ্তির সঙ্গে বললেন, তুই যাই চাবি তাই পাবি। প্রয়োজনে কফির বাগান কিনব। তবে তোর গাধা বাবাকে একটা শিক্ষা আমি দিব, কঠিন শিক্ষা, বাবাজি টাইপ শিক্ষা। সেটা কেমন? শিক্ষা শেষ হলে শুধু বাবাজি বাবাজি করবে, এর নাম বাবাজি শিক্ষা। বাবা কি নতুন কিছু করেছে?
আমার কাছে নোট পাঠিয়েছে, ইংরেজি নোট। তার নাকি কিছু টাকার প্রয়োজন। তুমি কি করেছো? টাকা পাঠিয়েছো? আমি নোটের জবাবে নোট দিয়েছি। চিঠিপত্র চালাচালি হচ্ছে। কি লিখেছে তোকে পড়ে শোনাই। ম্যানেজার গাধাটা আবার কোথায় গেল? দাদাজান, তুমি কি সবাইকে গাধা ডাকো নাকি? সবাইকে ডাকি না, তোর বাবাকে ডাকি আর ম্যানেজারটাকে ডাকি। দুজনই একই লেভেলের গাধা, এক্সপোর্ট কোয়ালিটি। দেশে রাখার জিনিস না, বিদেশে পাঠিয়ে দেবার জিনিস। মৃন্ময়ী কফি খাচ্ছে, তার মুখ হাসি হাসি। আলিমুর রহমান নাতনিকে চিঠি পড়ে শোনাচ্ছেন। শাহেদুর রহমান, 115 বারিধারা। বিষয় 17/7/2005। প্রেরিত ইংরেজি নোটের জবাবে। গাধাপুত্র, তোমার ইংরেজি পত্র পাইয়াছি। পত্রের জবাবে এই যে তোমাকে আর কিছুই দেয়া হবে না। 10 টাকা ছেঁড়া টেপ লাগানো নোটও না। তুমি যে 4তলা বাড়িতে বাস করিতেছ সেই বাড়ি আমার নামে। 1 মাসের ভিতর তুমি বাড়ি খালি করিয়া দিবে। তোমার মতো অপদার্থ সারের গোবরকে টাকা নামক অক্সিজেন সাপ্লাই করিবার কোনো প্রয়োজন আমি বোধ করিতেছি না। আমি বাংলাদেশ অক্সিজেন লিমিটেড কোম্পানি না। তুমি গর্ধব, কুলেরও কলঙ্ক। ইতি তোমার পিতা আলিমুর রহমান। চিঠি শেষ করে আলিমুর রহমান বললেন, মুসাবিদা কেমন দেখলি? মৃন্ময়ী বলল, সত্যি এই চিঠি পাঠিয়েছ? আলিমুর রহমান বললেন, অবশ্যই। প্রথম চিঠির পর দ্বিতীয় চিঠি গেছে, তৃতীয় চিঠি গেছে। দেখি দ্বিতীয় তৃতীয়তে কী লিখেছ? ওই চিঠিগুলোতে শুধুই গালাগালি। মুখে গালি দিতে পারছি না বলে চিঠিতে গালি। গালাগালি পড়তে পারবো না, তুই পড়ে নে। মৃন্ময়ী মুখ ভর্তি হাসি। সে আগ্রহ নিয়ে চিঠি পড়ছে। আলিমুর রহমান নাতনির মুখের দিকে তাকিয়ে আছে। চিঠি পড়তে পড়তে এক একবার এই মেয়েটা খিলখিল করে হেসে উঠছে। কি সুন্দর দৃশ্য। আলিমুর রহমানের মনে হলো আরও কয়েকটা চিঠি থাকলে ভালো হতো। দ্বিতীয় চিঠি। গাধাপুত্র, অক্সিজেনের অভাব বোধ করিতেছ? শুধু অক্সিজেন বন্ধ করিয়া তোমাকে সায়স্তা করা যাইবে না। তোমার নাক দিয়া কার্বন ডাইঅক্সাইড ঢুকাইতে হইবে, তবে তুমি শায়েস্তা হও। ইতি তোমার পিতা শায়েস্তা খান। আলিমুর রহমান। তৃতীয় চিঠি। শাহেদুর রহমান বারিধারা। তোমার অবস্থান বিষয়ক। তুই গাধা, 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 তুই গাধা। ইতি তোমার পিতা শায়েস্তা খান। তোমাকে শায়েস্তা করা হইবে। মৃন্ময়ী বলল, তোমার চিঠি পড়ে খুবই মজা পেয়েছি, তবে এই চিঠিতে কাজ হবে না। বাবাও চিঠি পড়ে মজা পাবে, শায়েস্তা হবে না। আলিমুর রহমান বললেন, আমার মাথায় আরও প্ল্যান আছে। চিন্তা করছি, তোর বাবা নাকি একজন ছবি আঁকা ধরেছে। তার একজন টিচার আছে, জহির নাম। সপ্তাহে 3 দিন এসে ছবি আঁকা শিখাবে। তোর বাবা তাহলে পিকাসো হয়ে যাচ্ছে, মহান বাংলাদেশি পিকাসো। পিকাসোর মাথায় তো চুল ছিল না। নাপিত ডেকে তোর বাবার মাথাটা কামিয়ে দে না। দাদাজান, বাবা প্রসঙ্গ বাদ থাকুক। আমি বাবাকে নিয়ে তোমার সঙ্গে আলাপ করতে আসিনি, তোমার সঙ্গে গল্প করতে এসেছি। দুপুরে কি খাবি? তুমি যা খাওয়াবে তাই খাবো। পুকুর থেকে নিজের হাতে মাছ ধরে দেই, দাও। আলিমুর রহমানের পুকুর পুরানো জমিদার বাড়ির পুকুরের মতোই বিশাল। 3 ঘাটের পুকুর। বড়শি ফেলার জন্য আলাদা মাচা করা আছে। মাচার উপর খড়ের চালা, যেন মাছ মারার সময় মাথায় রোদ না লাগে। বিপুল আয়োজনে আলিমুর রহমান মাছ মারতে বসেছেন। পাশেই পাটি পেতে শুয়ে আছে মৃন্ময়ী। মৃন্ময়ীর হাতে একটা বই। মৃন্ময়ীর প্রচুর গল্পের বই, গানের সিডি, ছবির ভিসিডি। দাদাজানের খামার বাড়িতে রাখা। মৃন্ময়ী বলল, দাদাজান, আমি যদি গান শুনতে শুনতে বই পড়ি তোমার মাছ মারা অসুবিধা হবে? না। গানের যন্ত্র এনেছিস? নিয়ে আসবো। ম্যানেজারকে বলে দিই, সে নিয়ে আসুক। উনি কোন গান আনতে হবে বুঝবেন না। দাদাজান, তুমি গান পছন্দ করো? না। বই পড়তে পছন্দ করো? না। ছবি দেখতে পছন্দ করো? না। পছন্দ না করলেও আজ রাতে তোমাকে নিয়ে একটা ছবি দেখব।
আমার একা একা ছবি দেখতে ভালো লাগে না। আলিমুর রহমান বললেন, তোর কি কোনো ছেলের সঙ্গে ভাবসাব আসে? না। যদি কাউকে মনে ধরে আমার এখানে নিয়ে আসবি, আমি পরীক্ষা করে দেখব বুদ্ধিশুদ্ধি আছে কিনা। বুদ্ধি দিয়ে কি হবে? হাজব্যান্ড হিসেবে বোকাই ভালো। কখনো কোনো বোকার ধারে কাছে যাবি না। আচ্ছা, যাব না। দাদাজান শুনো, আমি কিছুক্ষণ ঘুমাবো। তোমার বড়শিতে যদি বড় মাছ ধরা পড়ে আমাকে ডেকে তুলবে, আমি সুতা ছাড়াবো। আচ্ছা ঠিক আছে। তোর কি খিদে লেগেছে? কিছু খাবি? খিদে লেগেছে, কিন্তু আমি কিছু খাবো না। আচ্ছা দাদাজান, তোমার তো প্রচুর টাকা, কি করবে এত টাকা দিয়ে? তুই চাইলে তোকে দিয়ে দেব। তুই চাস? না, কখনো না। তুই একটা বুদ্ধি বের কর, বিলি ব্যবস্থা করে যাই। হাসপাতাল বানাবে? হাসপাতাল বানাতে যাব কোন দুঃখে? অনাথ আশ্রম? ভুলে যা। দুনিয়ার অনাথ এক জায়গায় এনে তাদের ক্যাসকাসানি শোনার আমার কোনো শখ নেই। ইউনিভার্সিটি বানাবে, প্রকৃতির সঙ্গে মিলিয়ে ইউনিভার্সিটি। আমি কি রবীন্দ্রনাথ যে শান্তিনিকেতন বানাবো? তাহলে কি করা যায়? ভালো সমস্যা হলো তো। চিন্তা করে বের কর। আমিও চিন্তা করে কিছু পাচ্ছি না। দাদাজান, তোমার টাকা এবং সব সম্পত্তি একত্র করলে কত টাকা হবে? জানি না কত টাকা। আনুমানিক কত হবে বলো? 17 কোটি কি হবে? হবে। তাহলে এক কাজ করো, বাংলাদেশের সব মানুষের মধ্যে সমানভাবে এই টাকাটা ভাগ করে দাও। সবাই 1 টাকা করে পাবে। আলিমুর রহমান হো হো করে হেসে উঠলেন। এত আনন্দ নিয়ে তিনি অনেক দিন হাসেননি। মৃন্ময়ী বলল, তোমার হাসির শব্দে সব মাছ তো পালিয়ে যাবে। আলিমুর রহমান আরও শব্দ করে হেসে উঠলেন। ট্রেতে করে চা নিয়ে খামার বাড়ির ম্যানেজার এসেছে। ম্যানেজারের নাম কালাম। কালাম করিতকর্মা লোক, কিন্তু বড় সাহেবের সামনে এসে দাঁড়ালে তার সব কিছু এলোমেলো হয়ে যায়। বুক ধরফর করতে থাকে। বড় সাহেবের সব কথাও তখন ঠিকমতো কানে ঢোকে না। তার প্রায় মনে হয় এই চাকরিটা ছেড়ে সে অন্য কোনো চাকরিতে ঢুকবে। 24 ঘন্টা আতঙ্কের মধ্যে বাস করা কোনো অর্থ হয় না। কালাম বলল, স্যার আপনার কাছে একজন আর্টিস্ট এসেছে। আলিমুর রহমান বললেন, আমার কাছে আর্টিস্ট কেন? ঢাকা থেকে ছোট সাহেব পাঠিয়েছেন, আর্টিস্ট আপনার ছবি আঁকবে। আলিমুর রহমান বললেন, তাকে ঘাত ধরে বিদায় করে দাও। কালাম বলল, জি আচ্ছা স্যার। হাসি মুখে বিদায় করবে না, গলা ধাক্কা দিয়ে বিদায় করবে। এমনভাবে ধাক্কা দেবে যেন পা চেগে উল্টায় পড়ে। জি আচ্ছা স্যার। মৃন্ময়ী বলল, দাদাজান, তুমি বাবার উপর রাগ করে অন্য একজনকে গলা ধাক্কা দিতে পারো না। আর্টিস্টের তো কোনো দোষ নেই, বাবা তাকে পাঠিয়েছে, তিনি এসেছেন। তুমি যদি ছবি আঁকাতে না চাও, বলবে ছবি আঁকাবো না, তাকে ভদ্রভাবে চলে যেতে বলবে। আলিমুর রহমান কালামের দিকে তাকিয়ে বললেন, তাকে ভদ্রভাবে চলে যেতে বল। কালাম ঘাড় কাত করে সঙ্গে সঙ্গে বলল, জি আচ্ছা স্যার। মৃন্ময়ী বলল, ভর দুপুরে একজন এত দূর থেকে এসেছে, তাকে না খেয়ে বিদায় করে দেওয়া কি ঠিক হবে? আলিমুর রহমান বললেন, কালাম, তাকে ভাত খেয়ে তারপর বিদায় কর। কালাম আবারও ঘাড় নেড়ে বলল, জি আচ্ছা স্যার। কালামের বুকে ব্যথা শুরু হয়েছে। বেশিক্ষণ এখানে থাকলে ব্যথা বাড়বে। সে দ্রুত হাঁটা ধরল। আলিমুর রহমানের ছিপে মাছ ধরেছে। সুতার টান থেকে বোঝা যাচ্ছে 3 থেকে 4 কেজি হবে। এর চেয়ে বড় হতে পারে। ঠিকমতো সুতা ছাড়তে না পারলে মাছ রাখা যাবে না। আলিমুর রহমান চেঁচিয়ে বললেন, মৃন্ময়ী, ছিপ ধর। আলিমুর রহমান হাঁপাচ্ছেন। আনন্দে ও উত্তেজনায় তার চোখ মুখ জ্বলজ্বল করছে। মৃন্ময়ী বলল, তিমি মাছ নাকি দাদাজান, মাছের এত শক্তি? আলিমুর রহমান বললেন, খুব সাবধানে সুতা ছাড়, মাছ কিন্তু হ্যাঁচকা টান দিয়ে তোকে পানিতে ফেলতে পারে। মৃন্ময় বলল, দাদাজান, তুমি ছিপটা ছেড়ে দিলে কি মনে করে? আমি একা পারবো নাকি? তুমি ধরো। আলিমুর রহমান বললেন, গাধা, কালামটা আবার গেল কোথায়? থাপড়ে দাঁত আমি যদি না ফেলি। মাছের প্রবল টানে মৃন্ময়ী ঝুপ করে পানিতে পড়ে গেল। আলিমুর রহমান বললেন, ছিপ ছাড়বি না, ছিপ ধরে থাক। মৃন্ময়ী এক হাতে ছিপ উঁচু করে সাঁতরাচ্ছে। কি সুন্দর দৃশ্য! আলিমুর রহমানের কাছে মনে হলো তিনি এত মধুর দৃশ্য তার জীবনে আর দেখেনি। মাছ ডাঙায় তোলার পর ওজন নেওয়া হলো। কাতল মাছ, ওজন 5 কেজি 300 গ্রাম। মৃন্ময় বলল,
দাদা যান, মাথাটা আমি খাবো। আলিমুর রহমান বললেন, ভাগাভাগি করে খাই, দুজনে মিলে ধরলাম না। জহির অবাক হয়ে বলল, আপনি এখানে? মৃন্ময় বলল, এত অবাক হচ্ছেন কেন? এটা আমার দাদার খামার বাড়ি, আমি তো এখানে থাকতেই পারি। বরং আমার উচিত আপনাকে দেখে অবাক হওয়া। আমি অবশ্য সেরকম অবাক হচ্ছি না। জহির বলল, আপনার বাবা আমাকে কমিশন করেছেন আমি যেন আপনার দাদার একটা পোর্ট্রেট করে দেই। দাদা নো বলে দিয়েছে। ওনার নো মানে ক্যাপিটাল এন ক্যাপিটাল ও। আমাকে কালাম সাহেব বলেছেন। আমি চলে যেতে চাচ্ছিলাম, উনি খেয়ে যেতে বললেন। অবশ্যই খেয়ে যাবেন, কাতল মাছের একটা প্রিপারেশন আপনাকে দেয়া হবে, মাছটা আমি ধরেছি। জহির খুব অবাক হচ্ছে মেয়েটার সহজ কথা বলার ভঙ্গিতে। প্রথম দিনে তার কথায় ও চেহারায় কাঠিন্য ছিল, আজ একেবারেই নেই। মৃন্ময়ী বলল, আপনি কি ভালো পোর্ট্রেট করেন? জহির বলল, যখন মন দিয়ে করি তখন ভালো করি, বেশিরভাগ সময় মন লাগে না। কখন মন লাগে না? যার ছবি আঁকছি তাকে পছন্দ না হলে ছবিতে মন লাগে না। একটা পোর্ট্রেট করতে আপনি কত টাকা নেন? ধরা বাঁধা কিছু নেই, চেষ্টা থাকে যত বেশি নেওয়া যায়, ক্লায়েন্ট বুঝে দাম। আমার কাছ থেকে আপনি কত নেবেন আমি যদি আপনাকে কমিশন করি? আমি আপনার কাছ থেকে কিছুই নেব না। কেন নেবেন না? আপনি আমার বড় একটা সমস্যার সমাধান করেছিলেন, এই জন্য নেব না। তাছাড়া আপনার ছবি আঁকার জন্য আপনার বাবা আমাকে কমিশন করেছেন। মৃন্ময় বলল, আমিও আমার দাদাজানের মতো কাউকে দিয়ে ছবি আঁকাই না। তবে আমি আমার এক বান্ধবীর ছবি আঁকার জন্য আপনাকে কমিশন করব। আমার খুব প্রিয় বান্ধবী, আপনি যত্ন করে তার ছবি এঁকে দেবেন। অবশ্যই দেব। সে যত না সুন্দর আপনি তাকে আরও সুন্দর করে আঁকবেন, চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। শুধু তার নাকে একটা হীরের নাকফুল দিয়ে দেবেন, আমি নাকফুলটার ডিজাইন আপনাকে দিয়ে দেব। জি আচ্ছা। আমার দাদাজানের খামার বাড়ি কি আপনি ঘুরে দেখেছেন? জি না। ঘুরে দেখুন, খামার বাড়ির পুরো পরিকল্পনা আমার। আপনি শিল্পী মানুষ, আপনার মাথায় যদি কোনো আইডিয়া আসে আমাকে বলবেন। জহির মুগ্ধ চোখে তাকিয়ে আছে। আজ মেয়েটিকে প্রথম দিনের চেয়ে সুন্দর লাগছে। ব্যাপারটা হাস্যকর। সৌন্দর্য সময় নির্ভর না, ভোরবেলার ফুল বিকেলেও সুন্দর। মেয়েটি আর শাড়ি পরেছে, এটা কি তার কারণ? প্রথম যখন দেখেছেন সেদিন পোশাক কী ছিল? শাড়ি ছিল না? জহির মনে করতে পারল না। যেদিন টাকা ফেরত দিতে গেল সেদিন মৃন্ময়ীর সঙ্গে দেখা হয়নি। ম্যানেজার ফরিদের হাতে টাকা দিয়ে এসেছে। ফরিদ কি টাকা ফেরত দিয়েছে? ব্যাপারটা মৃন্ময়ীকে জিজ্ঞেস করা কি উচিত? 30,000 টাকা এদের কাছে তুচ্ছ ব্যাপার। টাকা পয়সা এদের কাছে তেজপাতা, কিংবা তেজপাতার চেয়েও তুচ্ছ কিছু। কাঁঠাল পাতা, আম পাতা। আম পাতার কথায় মনে পড়ল, মিনা তাকে আমের মুকুল নিয়ে যেতে বলেছে। আমের মুকুল দিয়ে কি একটা টক রান্না নাকি টিয়া পছন্দ করে। জহিরের মেজাজ খারাপ হয়েছে। ঢাকা শহরে সে আমের মুকুল পাবে কোথায়? সে তো আমবাগানে বাস করছে না। মিনাকে এসব বলা অর্থহীন। ভাইয়া শোনো, মুকুল যে আনবে মিষ্টি আমের মুকুল আনবে না, টক আমের মুকুল আনবে। জহির বলল, মিষ্টি টক বুঝবো কিভাবে? মুকুল চিবিয়ে দেখব? ভাইয়া বোকার মতো কথা বলো না তো। তুমি যে গাছের মুকুল আনবে সেই গাছের আম টক কিনা জিজ্ঞেস করবে। ও আচ্ছা। টুনটুনিকে যে সোনার কিছু দিতে বলেছিলাম তার কি করবে? শ্বশুরবাড়িতে গিয়ে আমি বেজ্জত হব তাই চাও? তোরা যেদিন চলে যাবে সেদিন পাবি। তোমার বাজেট কত বলো, আমি গয়নার দোকানে গিয়ে দেখব এই বাজেটে কি পাওয়া যায়। বাজেট এখনও ঠিক করিনি, দেখি কি করা যায়। ভাইয়া তোমার এখানে আসার পর থেকে আমরা রান্নাঘরে রান্না করে খাচ্ছি। ঢাকায় এত বড় বড় রেস্টুরেন্ট হয়েছে, আমাদের বাইরে খাওয়াও। একদিন পিৎজা হাটে নিয়ে যাও। হবে, ব্যবস্থা হবে। জহির দীর্ঘশ্বাস ফেলল। মিনার সঙ্গে একদিন বসতে হবে, তার অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যা করতে হবে। যেদিন এই বৈঠক হবে সেদিন সে সরাসরি বলবে, মিনা তোর স্বামীর নামটা যেন কি? আমি নাম ভুলে গেছি। নাম বল। নাম দিয়ে শুরু হোক। এই ঘটনা দ্রুত ঘটিয়ে ফেলতে হবে। শুভস্য শীঘ্রম, যেমন সত্যি, অশুভস্য শীঘ্রম। অশুভ ঘটনাও দ্রুত ঘটিয়ে ফেলতে হয়, দেরি করা যায় না।
জহির ঘুরে ঘুরে খামার বাড়ি দেখছে। এক জায়গায় নকল পাহাড়ের মতো করা হয়েছে, নকল ঝর্ণা বসেছে, ঝিরঝির করে পানি পড়ছে। ঝর্ণার পেছন থেকে পানির পাম্পের শব্দ কানে আসছে। হাস্যকর ব্যাপার। আরেক জায়গায় গোল করে লাগানো সুপারি গাছের সারি পাওয়া গেল, মাঝখানে বসার ব্যবস্থা, মার্বেলের পাথরে বানানো বেঞ্চ। কয়েক লক্ষ টাকা নিশ্চয়ই মার্বেল পাথরের পেছনে খরচ হয়েছে। এই জিনিসটা হয়েছে হাস্যকর। বসার জায়গায় মাথার উপর ছায়া থাকতে হয়, সুপারি গাছে ছায়া দেয় না। আরেকটু আগাতেই আমবাগান পাওয়া গেল, প্রচুর আম গাছ। প্রতিটি গাছের গোড়া ক্যান্টনমেন্টের গাছের মতো সাদা রং করানো, সবই যেন সাদা প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। ফরওয়ার্ড মার্চ বলার সঙ্গে সঙ্গেই এরা সামনের দিকে মার্চ শুরু করবে। বেশ কিছু আম গাছে মুকুল ফুটেছে। আশেপাশে কেউ নেই। দূর থেকে কেউ নিশ্চয়ই দূরবীন দিয়ে তাকে দেখছে না। পকেট ভর্তি করে আমের মুকুল নিয়ে যাওয়া যায়। টিয়াবাবু আমের মুকুলের টক খাবে। খা, টক খা। রাতে আলিমুর রহমানের শরীর খারাপ হলো, শ্বাসকষ্ট, বুকে ব্যথা। তিনি মুখ বড় করে নিঃশ্বাস নিতে লাগলেন। মৃন্ময়ী চিন্তিত গলায় বলল, চলো ঢাকা চলে যাই। আলিমুর রহমান বললেন, দুপুরে বেশি খেয়ে ফেলেছি বলে এই অবস্থা, ঠিক হয়ে যাবে। এরকম কি প্রায় হয়? যেদিন বেশি খেয়ে ফেলি সেদিন হয়। ঠিক হতে কতক্ষণ লাগে? কোনো দিন চট করে ঠিক হয়, কোনো দিন 4-5 দিন লাগে। ঘরে কি অক্সিজেন সিলিন্ডার আছে? না, দরজা জানালা সব খুলে দে, এতেই হবে। দাদা যান, আমার কথা শোনো, চলো ঢাকায় চলে যাই, তোমাকে কোনো একটা ক্লিনিকে ভর্তি করি। আলিমুর রহমান হাঁপাতে হাঁপাতে বললেন, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তার নিঃশ্বাস স্বাভাবিক হলো রাত 1টায়। তিনি বিছানায় উঠে বসতে বসতে বললেন, বলেছিলাম না ঠিক হয়ে যাবে। আর কালাম গাধাটাকে বল 1 কাপ লেবু চা আর কাগজ কলম আনতে। কাগজ কলম দিয়ে কী হবে? আমি উল করব। চা খাও, খেয়ে ঘুমাও। আমি মাথায় হাত বুলিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। উল করে তারপর ঘুমাবো। অবস্থা তো দেখছিস, যে কোনো একদিন মরে যাব, আর তখন আমার গাধাপুত্র সব দখল করে বসে থাকবে। 2 হাতে টাকা উড়াবে, ছবি কিনবে, 2 কোটি 3 কোটি টাকা দিয়ে জমি কিনবে, জমির দখল নিতে পারবে না। মৃন্ময়ী বলল, উইল করা হবে, এখন না, কাল ভোরে। আমি এখনই করব। মৃন্ময়ী বলল, আচ্ছা এখন আগে চা খাও। চা খেয়ে চোখ বন্ধ করে 10 মিনিট রেস্ট নাও, তারপর যদি মনে করো উইল করা দরকার, উইল করবে। তোর কি চাই বল? দাদা যান, আমার কিছুই চাই না। তুমি অনেকবার আমাকে জিজ্ঞেস করেছো তোর কি চাই। আমি প্রতিবারই বলেছি আমার কিছুই চাই না। এখন আমার একই উত্তর। আলিমুর রহমান হঠাৎ হাসতে শুরু করলেন, শিশুর হাসির মতো সরল আনন্দময় হাসি। মৃন্ময়ী বলল, হাসছো কেন দাদা যান? মজার একটা আইডিয়া মাথায় এসেছে, এই জন্য হাসছি। তোর বাবাকে চূড়ান্ত শিক্ষা দেওয়ার আইডিয়া। বলো শুনি। তোর বাবা তো শিল্পবোদ্ধা, ছবি কিনে ঘর বোঝাই করবে। উইল করে তোর বাবাকে একটা ছবি দিয়ে যাব, সে আর কিছুই পাবে না। কোন ছবি দেবে? আজ যে আর্টিস্ট এসেছিল তাকে দিয়ে আঁকাবো আমার ছবি। আমি কঠিন চোখে তাকিয়ে আছি, এরকম ছবি। আইডিয়াটা কেমন? আইডিয়া ভালো। তোর বাবা শিক্ষা সফল হয়ে যাবে না? হবার কথা। আর্টিস্টকে টেলিফোন কর, সে যেন এক্ষুনি রং তুলে নিয়ে চলে আসে। দাদা যান, রাত 2টা বাজে, এ সময় কাউকে টেলিফোন করা যায় না। তাছাড়া ওনার টেলিফোন নাম্বারও আমি জানি না। আমি ব্যবস্থা করে দেব যেন কালই উনি চলে আসেন। আলিমুর রহমানের মাথায় আরও একটা আইডিয়া চলে এলো। তিনি মৃন্ময়ীর দিকে ঝুঁকে এসে বললেন, তোর বাবা এখন যে বাড়িটা থাকে সেই বাড়িটার ব্যাপারে কি করা যায়? তোর বাবা ধরেই নিয়েছে যে বাড়িটা তার। উইল যখন পড়া হবে তখন তার ব্রহ্মতালু জ্বলে যাবে। বাড়িটা কাকে দিলে তার ব্রহ্মতালু জ্বলবে? এটা তো বুঝতে পারছি না। আলিমুর রহমান বললেন, ওই বাড়ির অতি তুচ্ছ কাউকে দিতে হবে, মালি, দারোয়ান, কাজের বুয়া টুয়া কাউকে, যাকে তোর বাবা 2 চোখে দেখতে পারে না। মৃন্ময়ী বলল, বিনতিকে দেয়া যায়। বিনতিটাকে? আমাকে দেখাশোনা করে, নতুন এসেছে। বাবা কী কারণে যেন তাকে সহ্যই করতে পারে না। ঠিক আছে, বিনতি। তোর বাবা এক সকালে ঘুম থেকে উঠে দেখবে বিনতি বিশাল বাড়ির মালিক, আর তো শিল্পবোদ্ধা শাহেদুর রহমান বাবা আমার একটা অয়েল পেন্টিং হাতে নিয়ে ফুটপাথে দাঁড়িয়ে আছে। হা 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 হা। অতিরিক্ত হাসির কারণে আলিমুর রহমানের বুকের ব্যথা আবার শুরু হয়েছে।
ভয়াবহ শ্বাসকষ্ট। সকাল 8টায় ব্যথা কমল। তিনি ঘুমোতে গেলেন। মৃন্ময়ী চলে এলো ঢাকায়। মিনা তার মেয়েকে গোসল দিচ্ছে। যথেষ্ট আয়োজনের গোসল। প্লাস্টিকের বেবি বাথটাব কেনা হয়েছে। বাথটাব ভর্তি ফেনা। টুনটুনি বাথটাবে বসে আছে। বাথটাবটা আট হয়ে তার গায়ে বসে গেছে। জহির এসে পাশে বসতে বসতে বলল, ভোম্বা মেয়েকে এমন পিসকি গামলায় ঢুকিয়ে দিলি, বের করবি কিভাবে? মিনা মুখ কালো করে বলল, এর চেয়ে বড় সাইজের বাথটাব নেই, আমি কি করব? বাথরুমে নিয়ে গোসল করাবি? এইবারে মিনার চোখে পানি এসে গেল। সে চোখের পানি মুছতে মুছতে বলল, বাথটাব কিনে তোমার টাকা নষ্ট করেছি তো, এই টাকা আমি দিয়ে দেব। জহির বিরক্ত হয়ে বলল, ঠিক আছে দিবি, এখন কান্না বন্ধ কর। দিনের মধ্যে 10বার চোখের পানি, অসহ্য। মিনা বলল, আমার সব কিছুই তো অসহ্য। আমাকে অসহ্য, আমার মেয়েকেও অসহ্য। কত সহজে বলে ফেললে ভোম্বা মেয়ে। একদিন দেখলাম না কোলে নিয়ে আদর করতে, গালে একটা চুমু খেতে। জহির উঠে পড়ল। তার খুবই বিরক্ত লাগছে। বিরক্তির প্রধান কারণ, ড্রয়ারে বাজার খরচ হিসেবে রাখা 1500 টাকা নেই। খোঁজ নিয়ে জানা গেছে ওই টাকা দিয়ে টিয়া 1 কার্টন সিগারেট আরও কী যেন কিনেছে। তার নাকি ডেইলি 1 থেকে 1.5 প্যাকেট সিগারেট লাগে। ড্রয়ারের 1500 টাকা ছিল জহিরের শেষ সম্বল। আবার তাকে টাকার সন্ধানে বের হতে হবে। টাকা পাওয়া যাবে কিনা কে জানে। একটা পত্রিকার অফিসে ইলাস্ট্রেটর হিসাবে যোগ দেবার কথা ছিল। পত্রিকার মালিক জানিয়েছেন আপাতত তারা নতুন কাউকে নিচ্ছেন না, পরে যোগাযোগ করতে। অনেক ছবির দোকানে ছবি দেয়া আছে, কোথাও কিছু বিক্রি হয়নি। শ্রাবণী গ্যালারির মালিক কুদ্দুস সাহেব গলাটা খাটো করে বলেছেন, কামরুল হাসানের তুলির টান রপ্ত করেন, তারপর ওনার ঢঙে কয়েকটা ছবি এঁকে নিয়ে আসেন। আমাদের লোক আছে, অবিকল কামরুল হাসানের নকল করে সিগনেচার করে দেবে। পার পিস আপনাকে দেব 5000। রাজি থাকলে ছবি আঁকেন। SM সুলতান কপি করতে পারলে পার পিস 15 করে দেব। জয়নুল নকল করতে পারলে পার পিস 20 পাবেন। আপনার প্রতিভা আছে, আপনি পারবেন। আমি খোলা মনে আপনার উপর অফার দিলাম, বাকিটা আপনার ইচ্ছা। না খেয়ে মরবেন নাকি নকল ছবি করবেন, এটা আপনার বিবেচনা। জহির সকাল থেকে কামরুল হাসানের তুলির টান দিচ্ছে। দুটি দাঁড়িয়ে গেছে বলে মনে হচ্ছে। দুটাই বকের ছবি। একটাতে বক মাছ খাচ্ছে, তার ঠোঁটে মাছ। অন্যটাতে উড়ার প্রস্তুতি হিসেবে পাখা মেলেছে। জহিরের ধারণা কামরুল হাসান এই ছবি দুটি দেখলে নিজেও খুশি হতেন। মিনা টুনটুনিকে টাওয়াল দিয়ে মোছাতে মোছাতে ভাইয়ের সামনে এসে দাঁড়ালো। কঠিন মুখে বলল, ভাইজান, আমি ঠিক করেছি আজ চলে যাব। জহির বলল, আচ্ছা। রাতে বাদ যায়, রাতের বাসে যাব। ঠিক আছে। খালি হাতে আমি শ্বশুরবাড়িতে উঠতে পারবো না। তুমি টুনটুনিকে সোনা কিছু দিবে বলেছিলে, আমাকে টাকা দাও, আমি কিনে আনবো। এখন আমার হাতে কোনো টাকা পয়সা নেই, তোরা চলে যা, আমি টাকা মানি অর্ডার করে পাঠাবো। মিনা কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার বোন না পথের ফেলনা? ঠিক করে বলো তো ভাইয়া। 10 দিন ধরে আছি, তুমি টুনটুনির বাবার সঙ্গে একটাও কথা বলো না। বেচারা একা বারান্দায় বসে থাকে। সামান্য কয়েক প্যাকেট সিগারেট কিনেছে, এই নিয়ে তুমি এত কথা শুনিয়েছ। জহির বলল, কথা শোনায়নি তো। বলেছে অন্যের পয়সা এত দামি সিগারেট খাওয়ার দরকার কি? আমি নিজে তো দেশিটা খাই। 2 দিনের জন্য বেড়াতে এসে দামি সিগারেট যদি খায় তাতে অসুবিধা কি? জহির হতাশ গলায় বলল, কোনো অসুবিধা নেই, বেশি করে খেতে বল, এখন সামনে থেকে যা। মিনা কাঁদতে কাঁদতেই সামনে থেকে বের হয়ে গেল। এখন টুনটুনিরও কান্না শোনা যাচ্ছে। মিনা রাগ ছাড়তে গিয়ে মেয়ের গালেও চড় থাপ্পড় লাগিয়েছে। সে কখনো একা কেঁদে শান্তি পায় না। জহির ছবি হাতে উঠে পড়ল। কান্নাকাটির মধ্যে বসে থাকার কোনো মানে হয় না। কুদ্দুস সাহেব ছবি দুটি ভুরু কুঁচকে অনেকক্ষণ দেখলেন। কিছুই না বলে ডয়ার থেকে 10,000 টাকার একটা বান্ডেল দিয়ে বললেন, চা খাবেন? জহির বলল, খাবো। কুদ্দুস বলল, জয়নুলের নকল করেন, উনি নিজেই নিজের ছবি প্রচুর নকল করেছেন। ওনার ভালো ভালো ছবির
4-5টা জেনুইন ভার্সন আছে। আপনার হাত ভালো, আপনি যদি করেন কোনো শালা ধরতে পারবে না, আপনাকে আমরা ঠকাবো না। জহির বলল, ঠিক আছে, কবে দিবেন বলেন, আমার কাছে পার্টি আছে। তাড়াতাড়ি দেব। ওনার দুর্ভিক্ষের কাক কিন্তু আঁকবেন, ডাস্টবিনে ময়লার পাশে শিশু, কাক এইসব বিদেশিরা লুফে নিবে। ঠিক আছে, বকা রাখবো না, এখন থেকে কাক। আপনার ওই বন্ধু কোথায় ফজলু সাহেব? ওনার হাতও ভালো। জহির সিগারেট ধরাতে ধরাতে বলল, শুধু হাত ভালো হলে হয় না, কপালও ভালো থাকতে হয়। তার কপাল মন্দ, সে হাসপাতালে, এখন মরে মরে অবস্থা। বলেন কি, কোন হাসপাতালে? কত নম্বর কি বলুন তো, একবার দেখতে যাব। জহির উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, খামাখা হাসপাতালের নাম দিয়ে কী করবেন? আপনি যে দেখতে যাবেন না সেটা আপনি জানেন, আমিও জানি। জহির বাসায় ফিরে বোনের হাতে টাকার বান্ডেলটা দিয়ে বলল, যা টুনটুনের জন্য কিছু নিয়ে আয়। মিনা গম্ভীর গলায় বলল, এখানে কত আছে? 10,000। এতে তো এক ভরিরও কিছু হবে না, সোনার ভরি তো এখন 13,000। যা হয় তাই কিনবি এবং রাতের বাসে বিদায় হয়ে যাবি। আমি পথের ফকির, এই জিনিসটা যেদিন বুঝবি সেদিন আবার বেড়াতে আসিস। মিনা বলল, আমি আর কোনো দিনও আসবো না। আমি যদি বাবা মায়ের সন্তান হয়ে থাকি তাহলে তুমি আর কোনো দিন আমার মুখ দেখবে না। আচ্ছা ঠিক আছে, চিৎকার বন্ধ। এই রইল তোমার টাকা। তোমার এই টাকা যদি আমি নেই তাহলে যেন আমার হাতে কুষ্ঠ হয়। মিনা কাঁদছে, মিনার মেয়ে কাঁদছে। জহিরের বিরক্তির সীমা রইল না। বিকালের দিকে মিনা স্বাভাবিক। 1 কাপ চা জহিরের সামনে রাখতে রাখতে বলল, ভাইয়া, আমি ঠিক করেছি 10 আনার মধ্যে একটা চেন কিনব। তোমার অবস্থা তো দেখতে হবে। তোমার যে এমন খারাপ অবস্থা সেটা তো আমরা জানি না। জহির বলল, তোরা কি রাতে যাচ্ছিস? টিয়াকে পাঠিয়েছি টিকিট কাটতে, টিকিট পেলে অবশ্যই চলে যাব। ঠিক আছে, যা। এতদিন ঢাকায় পড়ে থাকারও কোনো মানে হয় না। ভাইয়া, তুমি বলেছিলে টুনটুনির ছবি এঁকে দিবে। জহির বলল, তুই মেয়ে কোলে নিয়ে বস, সামনে এঁকে দিচ্ছি। শাড়ি বদলে চুল বেঁধে আসি? কিছুই করতে হবে না, আমি তো ক্যামেরা নিয়ে ছবি তুলছি না। মিনা মেয়ে কোলে নিয়ে বসলো। জহির বলল, কথা বলবি না, চুপচাপ থাকবি। মিনা বলল, কতক্ষণ লাগবে? জহির বলল, 10 মিনিটও লাগতে পারে, আবার 10 ঘন্টা লাগতে পারে। 10 মিনিটের বেশি হলে আমি কিন্তু পারবো না। আচ্ছা ভাইজান, তুমি টিয়ার সঙ্গে কথা বলো না কেন? আজ তো চলে যাবে। ওকে ডেকে ওর সঙ্গে একটু কথা টথা বলো। আচ্ছা বলবো, তোর বরের আসল নাম কি? মিনা হতভম্ব হয়ে বলল, তুমি ওর নাম জানো না? ভুলে গেছি, মানুষ ভুলে যায় না। মিনা থমথমে গলায় বলল, ওর নাম সবুজ। থাক, তোমাকে আর ছবি আঁকতে হবে না। মিনা মেয়ে কোলে নিয়ে উঠে গেল। পাশের ঘর থেকে মিনা ফুপিয়ে কান্নার শব্দ শোনা যাচ্ছে। একটু পরে মেয়ে কাঁদতে শুরু করবে, শুরু হবে কোরাস। জহির ছবির দিকে তাকিয়ে আছে। টুনটুনির চেহারা চলে এসেছে, মিনার খানিকটা এসেছে। ছবিটা ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে এই ছবিতে আর কাজ না করলেও হবে। সামান্য শেড অবশ্য দেয়া যায়, না দিলেও তেমন ক্ষতি নেই। টুনটুনিকে সুন্দর লাগছে ছবিতে। বাচ্চাটার চেহারায় অন্যরকম মায়া আছে। ছবি আঁকার আগে ব্যাপারটা জহির লক্ষ্য করেনি। জহির আগ্রহের সঙ্গে ছবিতে নিজের নাম সই করল। সবুজ বাসের টিকিট কাটতে গেছে বিকাল 4টায়। মিনা 5টার সময় কাঁদো কাঁদো মুখে বলল, ভাইয়া, ও টিকিট কাটতে গেছে 1 ঘন্টা হয়ে গেছে, এখনও ফিরছে না। জহির বলল, যেতে আসতে সময় লাগবে না? তুই অল্পতে এত অস্থির হয়ে যাস কী জন্যে? মিনা বলল, ও 10,000 টাকার বান্ডেলটা নিয়ে গেছে। তাতে সমস্যা কি? টিকিট কেটে বাকি টাকা ফেরত আনবে। ডয়ারে 5 প্যাকেট সিগারেট ছিল, সিগারেটও নেই। মিনা ব্যাকুল হয়ে কাঁদতে শুরু করলো। জহির ধমক দিয়ে কান্না থামালো। টুনটুনি তার মাকে ভালো কপি করা শিখেছে। মা কাঁদতে শুরু করলে সেও কাঁদতে শুরু করে, মা থামলে সেও থামে। মিনা বলল, ভাইয়া, আমার খারাপ একটা সন্দেহ হচ্ছে, ও মনে হয় চলে গেছে। জহির বলল, চলে গেছে মানে? কোথায় চলে যাবে? মিনা বলল, আমি কিভাবে জানি কোথায় গেছে? চলে গেছে এটা জানি, ব্যাগে করে নিজের জামা কাপড় নিয়ে গেছে।
ভাইয়া এখন কি হবে? জহির শার্ট গায়ে দিচ্ছে। ঘর এখন অসহ্য লাগছে। বাইরে কোথাও যেতে হবে। হাসপাতালে যাওয়া খুবই দরকার। ফজলুর খোঁজ নিতে হবে। গত 3 দিন যাওয়া হয়নি। মিনা বলল, ভাইয়া কোথায় যাও? কাজে যাই, জরুরি কাজ আছে। আমাকে পথে ফেলে চলে যাচ্ছ? তুই পথে না, তুই আমার বাসায় আছিস এবং ভালো আছিস। তুমি কখন ফিরবে? জানি না কখন ফিরব। রাত হবে? হতেও পারে। মিনা বলল, এর মধ্যে যদি টিয়া বাসের টিকিট নিয়ে ফিরে আসে? যদি ফিরে আসে তোরা চলে যাবি, বাসায় তালা দিয়ে চাবি বাড়িওয়ালার কাছে রেখে চলে যাবি। তুমি এরকম কঠিন কালে আমার সঙ্গে কথা বলছো কেন? মিনা আবার ফোঁসফোঁস শুরু করলো। টুনটুনিও দেরি করলো না। আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। জহির উঠে পড়ল। ফজলু মুখের সামনে 3 দিনের একটা বাসি পত্রিকা ধরে শুয়ে আছে। জহিরকে দেখে সে পত্রিকা নামিয়ে বলল, আমাকে ধরাধরি করে একটু বসিয়ে দে। শুয়ে কথা বলতে ভালো লাগে না। প্রকৃতি চায় না আমরা শুয়ে শুয়ে কথা বলি। জহির ফজলুকে বিছানায় বসাতে বসাতে বলল, তোর নতুন থিওরি? ফজলু বলল, থিওরি না, হাইপোথিসিস। আমরা কখন শুই? ঘুমানোর জন্য শুই। কাজেই শরীরের অবস্থা কী? ভালো না। ডাক্তার বলেছে খারাপ ধরনের জন্ডিস, হ্যাপাটাইটিস বি সি ডি কোনো একটা। ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, মৃত্যুর প্রস্তুতি কি নিতে শুরু করব? ডাক্তার এমনভাবে তাকালো যেন পাগলা গারদের কোনো পেশেন্ট। তোকে তো সেরকমই দেখাচ্ছে। ফজলা আগ্রহের সঙ্গে বলল, মৃত্যুর প্রস্তুতি আমি নিতে শুরু করেছি। জহির বলল, সেটা কীরকম? মনকে বোঝাচ্ছি। আমাদের পৃথিবীর যে জগৎ, সে জগতের চেয়ে মৃত্যুর পরের জগৎ অনেক বেশি ইন্টারেস্টিং। জহির বলল, মন বুঝেছে? ফজলু বলল, না, এখনও না, তবে বারবার একই কথা বললে মন কন্ডিশন হয়ে যাবে, তখন বুঝ মানবে। জহির বলল, বুঝ মানলে তো ভালোই। এখন কি খাওয়া দাওয়া করতে পারছিস নাকি স্যালান চলছে? স্যালান চলছে। মাঝখানে একবার জাউ ভাত দিয়েছিল, মুখে দিয়েই বমি করে দিয়েছি। ভালো করেছি না? জহির জবাব দিল না। ফজলুর মুখ হাসি হাসি। সে যেন অতি মজাদার কোনো কথা বলছে। জহির বলল, যে ডাক্তার তোকে দেখেছেন তার নাম কি? ফজলু বলল, নাম দিয়ে দরকার কি? কথা বলতাম তোর অসুখ কী, চিকিৎসা কী হচ্ছে। কথা বলার কোনো দরকার নেই। তাদেরকে তাদের কাজ করতে দে। প্রত্যেকেই প্রত্যেকের কাজ করবে। একজন অন্যজনকে কাজে ইন্টারফেয়ার করবে কেন? ডাক্তার করবে ডাক্তারের কাজ, আমি করব আমার কাজ। এখন তোর কাজ কি? ফজলু আগ্রহের সঙ্গে বলল, আমার বর্তমান কাজ অদ্ভুত অদ্ভুত হাইপোথিসিস দাঁড় করানো। আমার আরেকটা হাইপোথিসিস শোন। জহির বলল, হাইপোথিসিস শুনতে ভালো লাগছে না। আর শোন না, মজা পাবি। এই হাইপোথিসিসে মৃত্যুর পর আমরা আরেকটা গ্রহে চলে যাব। সেই গ্রহ পৃথিবীর চেয়ে অনেক সুন্দর। পৃথিবীতে যেমন রোগব্যাধি আছে সেই গ্রহে নেই। সেই গ্রহ ব্যাধিমুক্ত গ্রহ। তবে সেখানে অভাব অনটন আছে, মানসিক কষ্ট আছে। পৃথিবীর সব মানুষ যে সেই গ্রহে যেতে পারবে তা না। অনেকের মডেল নষ্ট করে ফেলা হবে। দ্বিতীয় যে গ্রহটাতে আমরা যাব সেখানেও মৃত্যু আছে। মৃত্যুর পর আমাদের স্থান হবে তৃতীয় গৃহে। দ্বিতীয় গ্রহ, তৃতীয় গ্রহে যাবার সময়ও একদল মানুষ বাদ পড়বে। তৃতীয় গ্রহ হবে দ্বিতীয়টার চেয়ে বেটার। সেখানে ব্যাধি যেমন নেই, অভাব অনটন নেই। একটি ব্যাধি এবং অভাবমুক্ত জগৎ, তবে মানসিক কষ্ট আছে। সেই জগৎ থেকে আমরা যাব চতুর্থ জগতে। সে অপূর্ব জগতে কোনো কষ্ট নেই। সেখান থেকে যাত্রা হবে পঞ্চম জগতে। জহির বলল, এ শেষ কোথায়? ফজলু বলল, সর্বশেষ জগৎটা হলো নবম জগৎ। সেখানে অল্প কিছু মানুষই বাস করবেন। তারা সবাই মুক্ত পুরুষ, মহান সাধু সন্ত। তারা সর্ববিষয়ে মুক্ত, এমনকি সময়ের বন্ধন থেকেও মুক্ত। তারা তাদের ইচ্ছে মতো যে কোনো জগতে যেতে পারবে। কেউ কেউ ইচ্ছে করেই যাবেন। এই যে আমরা হঠাৎ হঠাৎ মহাপুরুষদের মতো সাধু সন্তের দেখা পাই, তারা আসলে নবম জগতের মানুষ। স্বেচ্ছায় আমাদের জগতে বাস করতে এসেছেন। জহির বলল, এমন কোনো সাধু সন্তের দেখা পেয়েছিস? ফজলু বলল, একজনের দেখা তো অবশ্যই পেয়েছি। আমি নিজে, ঠাট্টা করছি না। এখন আমি মোটামুটি নিশ্চিত। জহির বলল, আজ উঠি। ফজলু বলল, কাল আসবি? না, কাল পরশু তরশু এই 3 দিন আসবো না। সাভারে এক খামার বাড়িতে যাব।
টাকার কুমির এক বুড়োর পোর্ট্রেট আঁকবো। বুড়োর গায়ের রং কি ফর্সা? হুম, তাহলে এক কাজ করিস, ইয়েলো ওকার ব্যবহার করিস। ইয়েলো ওকারের সাথে সামান্য লাল রং দিবি, টাইটেরিয়াম হোয়াইট কিংবা জিঙ্কস অক্সাইড। একেবারেই ব্যবহার করবি না, এক্সপেরিমেন্ট করে দেখ। আচ্ছা। জয়ের পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে ফজলু বালিশের নিচে রাখতে গেল। ফজলু বলল, টাকা রাখিস না, চুরি হয়ে যায়। গতকালই বালিশের নিচ থেকে 100 টাকা চুরি হয়ে গেছে। খালি হাতে থাকবি? হুম, আসছি ন্যাংটা, থাকবো ন্যাংটা, যাবো ন্যাংটা। জহির বাসায় ফিরল রাত 10টায়। মিনা তার মেয়েকে ঘুম পাড়িয়ে বারান্দা একা বসে আছে। জহিরকে দেখে উঠে দাঁড়ালো। ভাইয়া, ও ফিরে নাই। জহির কিছু না বলে ঘরে ঢুকে গেল। মিনা তার পেছনে ঢুকলো। ভাইয়া, এখন আমি কি করব? কি আর করবি, কান্না শুরু কর, মেয়েকে ঘুম থেকে তোল, সেও কাঁদুক। ভাইয়া, তুমি পাষাণের চেয়েও খারাপ, সীমারের চেয়েও খারাপ, মির্জাফরের চেয়েও খারাপ। জহির বলল, ভাত দে, আয় ভাত খাই। মিনা ভাত বাড়ল। জহিরকে অবাক করে দিয়ে সেও খেতে বসল। জহির ভেবেছিল মিনা খাবে না। রাগ করে ভাত না খাওয়া তার ছোটবেলার অভ্যাস। মিনা, জি ভাইয়া। তোর টিয়া টাকা পয়সা, সিগারেট, কাপড় চোপড় তোকে না জানিয়ে নিয়ে চলে গেছে, এটা ঠিক না। তোকে জানিয়ে গেছে। তুই তাকে 10,000 টাকার একটা বান্ডেল দিয়ে দিবি টিকিট কেনার জন্য, এটা কখনো হবে না। ঘটনা কি বলতে চাইলে বল, বলতে না চাইলে বলতে হবে না। মিনা মাথা নিচু করে বলল, ও ইন্ডিয়া যাবে, পাসপোর্ট নাই তো, বর্ডার ক্রস করে যাবে। যে বর্ডার পার করাবে তাকে 5,000 টাকা দিতে হবে। জহির বলল, ইন্ডিয়া যাবে কেন? মিনা বলল, পালিয়ে থাকার জন্য যাবে, দেশে একটা ঝামেলায় পড়েছে। কি ঝামেলা? মিনা ক্ষীণ গলায় বলল, ওদের কারখানার ক্যান্টিনে একটা বাজে টাইপের মেয়ে কাজ করতো। এই মেয়েটাকে নিয়ে কী সব হয়েছে, শত্রুতা করে টিয়ার নাম ঢুকিয়ে দিয়েছে। মূল আসামি 3 জন। টিয়া ঘটনার বিন্দু বিসর্গও জানে না। সারা রাত ছিল আমার সাথে, আমার জ্বর। বেচারা সারা রাত আমার মাথায় জলপট্টি দিয়েছে। জহির বলল, রেপ কেস নাকি? মিনা হানা কিছুই বলল না। জহির বলল, মেয়েটা মারা গেছে না বেঁচে আছে? মিনা বলল, মারা গেছে। আসামি 4 জনের মধ্যে কজন ধরা পড়েছে? 3 জনই ধরা পড়েছে। টিয়াকে শুধু ধরতে পারিনি। কিভাবে ধরবে? আল্লাহ আছে না আমাদের দিকে? জহির কিছু না বলে খাওয়া শেষ করে উঠল। মিনা বলল, ভাইয়া পান খাও, তোমার জন্য পান আনিয়ে রেখেছি। জহির পান খেলো, একটা সিগারেট ধরালো। মিনা তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জহির বলল, তুই কি আরও কিছু বলবি? মিনা বলল, তুমি কি আমাকে তোমার এখানে থাকতে দিবে? জহির বলল, অবশ্যই। এখন যা, ঘুমাতে যা। মিনা ফোপাতে ফোপাতে বলল, ভাইয়া, আমার মেয়েটা তোমাকে খুব ভয় পায়, তুমি ওর ভয়টা ভাঙিয়ে দিও। তোমার সঙ্গেই তো সে থাকবে, এত ভয় পেলে চলবে? শুনছিলেন হুমায়ূন আহমেদের একটি উপন্যাস, মৃন্ময়ীর মন ভালো নেই, 2য় পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন, আশা করছি। আল্লাহ হাফেজ।